কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন, আমি তো ইংল্যান্ডের উদাহরণ দিলাম, তাহলে এইটাকে আবার সবার উদাহরণ হিসেবে চালিয়ে দিচ্ছি কেন? দিচ্ছি এই জন্য যে ইউরোপের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স কান্ট্রি ছিল ব্রিটিশরা, বিশেষ করে কখন থেকে, ঠিক যেমন কলোনি মাস্টারদের মধ্যে আমি অনেকবার বলেছি 5টা রাষ্ট্র ছিল যারা অন্য দেশে কলোনি দখলদার, এর মধ্যে আবার সবচেয়ে শীর্ষ দেশটা হলো ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডের ইকোনমি অনেক স্ট্রং, সব অর্থে স্ট্রং। এই জন্য ইংল্যান্ডের সবকিছু শুরু হয়েছে ইংল্যান্ডে। ফলে মডার্নিজম, মডার্ন স্টেট, এই 1650 ক্রমওয়েলের বিপ্লব, এই সবই তো আগে কোনো হচ্ছে। ফলে ক্রমওয়েলের একটা কি হয়েছে, ইংলিশ রেভলিউশনটা কেমন হয়েছে, চেঞ্জগুলো কেমন হচ্ছে, এটা দেখলে বোঝা যাবে বাকি ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে কি হয়েছে। কেউই ইংল্যান্ডের আগে এগুলা চেঞ্জ করতে, পলিটিক্যাল চেঞ্জগুলা ঘটাইতে পারে নাই। আরেকটা সমস্যা আছে আমাদের, খোদ মার্কস সাহেবের জন্য বেশি বিখ্যাত হয়ে গেছে প্যারি কমিউন, প্যারিস। ফ্যাক্টস হচ্ছে প্যারি কমিউন যে এত গল্প করতেছে কমিউনিস্টরা, প্যারি কমিউনের সময় হলো 1789। এটাকে যদি আমরা রিপাবলিক বিপ্লব ধরি, আমেরিকান বিপ্লব কবে হয়েছে? 1791, 89 আর 91। তাহলে কার্ল মার্কস আমেরিকান রেভলিউশন নিয়ে কিছু বললো না কেন? আমেরিকান রিপাবলিক হওয়া নিয়ে কিছু বলে না কেন? এর সূত্র কেউ জিজ্ঞেস করে না। প্লাস এটা তো হয়েও ভেঙে গেছে, এটা তো আবার ফিরে আসছে রাজকীয় শাসন, আমেরিকা তো ফিরে আসে না। প্লাস এখানে ফেডারেল বলে কোনো ধারণা নেই, শুধু রিপাবলিক। আমেরিকানরা একই সঙ্গে ফেডারেল এবং রিপাবলিক। ফেডারেল মানে হলো 50টা স্বাধীন রাজ্য আছে, স্বায়ত্তশাসিত, এই 50 রাষ্ট্র মিলে আবার একটা রাষ্ট্র হয়েছে। কিভাবে কানেক্টেড? ফেডারেটেড, এই জন্য বলে ফেডারেল রাষ্ট্র। ফেডারেল আমাদের এখানে একটা শব্দ একভাবে পরিচিত, ফেডারেল মানে আমরা ফেডারেল চিনি না, আমরা ফেডারেশন চিনি। বিশেষ করে ফেডারেশনের ক্লাব, ফেডারেশন, এগুলো অর্থে ফেডারেশন চিনি। ফেডারেশন মানে কি? ওটা কি আলাদা? না, একই। ফেডারেশন মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাব আলাদা, আবার ক্লাবগুলো মিললে আবার একটা ফেডারেশন কাপ আছে, এই জন্য ফেডারেশন। ক্লিয়ার? প্রত্যেকটা ক্লাব কিন্তু স্বাধীন, তার মানে স্বাধীন জিনিসের আবার একটা কোঅ্যাগুমেন্ট, জমায়েত কিছু একটা বানাইতে গেলে ওটাকে আমরা ফেডারেশন বলি। ফেডারেশনের পূর্ব শর্ত হচ্ছে যারা যারা ফেডারেশনের মেম্বার তারা স্বাধীন হতে হবে। যেমন পাটকল আছে, মনে করেন 100টা, সব স্বাধীন, পার্টিকুলার ইউনিয়ন আছে, কিন্তু সবগুলো ইউনিয়ন মিললে আবার একটা ফেডারেশন আছে। এইবার বুঝছেন? তাহলে সব পাট শ্রমিকদের যে স্বার্থটা দেখে এক জায়গা থেকে, এইটা হলো ফেডারেশন, পাটকল ফেডারেশন। দেন মিলে কিনা আপনাদের পরিচিত শব্দ মনে হয়, তাই তো, পাটকল ফেডারেশন শুনছি। কিন্তু আমেরিকা যেটা ফেডারেল স্টেট, ওটা বুঝছেন? এটা তো কোনো খেয়াল করে দেখি নেই, আমেরিকার সঙ্গে ফেডারেল কি সম্পর্ক? তাহলে ফেডারেল সার কথা হচ্ছে স্বায়ত্তশাসিত হতে হয়, স্বাধীন হতে হয়, কিন্তু আবার তার এক জায়গায়। তাহলে আমেরিকা একটা ফেডারেল স্টেট, ফেডারেল রিপাবলিক। ক্লিয়ার? তাহলে কার্ল মার্কস সাহেব এখানে চোখ গেল না, এখানে চোখ গেল কেন? একটা দিয়ে মাফ করে দেওয়া যায় কার্ল মার্কসকে, কি সেখানে এখান থেকে এখানে যেতে 1 মাস লাগতো একটা জাহাজ জুড়ে, জাহাজ ছাড়া। এরোপ্লেনে 1900 সালের পরে চালু হয়েছে, পরে প্লেনে করে যাওয়া আসা চিন্তাই করা যায় না। ক্লিয়ার? সো এটার কারণে হয়তো মাফ করে দেওয়া যায় কার্ল মার্কস সাহেবকে, যে আপনি অদূরে খবর পাই। ব্রিটিশ লাইব্রেরিতে আমেরিকান পত্রিকা কয়টা আসতো? ফলে আমেরিকান পত্রিকা কি ছাপা হয়েছে তাকে ইংল্যান্ডে বসে জানা যাবেও, তাহলে আমেরিকান বিপ্লবের খবর পত্রিকা জানবো। ফলে কার্ল মার্কসের যে নাচানাচি প্যারি কমিউন নিয়ে, তা ওটা কাছে বলে, এই বলে মাফ করে দিতে পারি। এনিওয়ে, কিন্তু আমি মনে করি এর চেয়ে বড় বড় প্রভাবশালী বিপ্লবটা হয়েছে আমেরিকায় আসলে, কিন্তু আমরা জানি না বলে আমরা এখন প্যারি কমিউন করি। আমরা এই যে সাম্য কথাটা দেখা কেউ নাক ছিটকাই, কেউ আবার মনে করি এটা আমার সাম্য না, এটা এগুলো বলার দরকার আছে। এই যে এখনকার রাজনীতিতে সাম্য কথাটা যে আসছে, এটা কোত্থেকে আসছে?
সাম্য মানে কি? কমিউনিস্টরা মনে করে সাম্য মানে টাকা পয়সার দিক থেকে সাম্য রাষ্ট্র বানাইতে হবে, মানে অধিকার দিক থেকে না। কমিউনিস্টদের সাম্যবোধ হলো অর্থনৈতিকভাবে সবাই সমান, হচ্ছে একটা ইমাজিনেশন, আসলে এটা কোনো বাস্তবতা নেই। আর রাজনৈতিক অধিকার অর্থে সবাই সমান, সাম্য কথাটা অরিজিনালি রাজনৈতিক অধিকার অর্থে তৈরি হয়েছে। এই যে বলছে আধুনিকতার ঘরে, এই যে বলছে রেনেসার ঘর তৈরি হয়েছে, এটা প্রগতিশীলতার ধারণা না, সাম্য প্রগতিশীলতার ধারণা না। সো আমি আসলে দেখাতে চাচ্ছি আপনাকে একই সাথে যে দুইটা পরিষ্কার ভাগ আছে, কিন্তু আধুনিকতার ধারার দিক থেকে, রেনেসার দিক থেকে যেটা শুরু হয়েছে, এটাই রিপাবলিকে শেষ হচ্ছে। আর এই প্রগতিশীলতা পরে নামায় নিয়ে আসতেছে কমিউনিস্টরা। সবাই থেকে তোর প্রগতিশীল করা, মানে সবাইকে তোর কমিউনিস্ট বানানো যাবে না। আচ্ছা ঠিক আছে, কমিউনিস্ট না বানাক, কিন্তু পাইপ লাইনে থাকুক, তাহলে যারা পাইপ লাইনে আছে ওরা হলো প্রগতিশীল। আস্তে আস্তে ছললি আমরা ওদের কমিউনিস্ট বানাই নিব। এই জন্য যারা কমিউনিস্ট হতে চায় কাছাকাছি পাশে ঘুরে, ওদের হলো প্রগতিশীল, প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভের উল্টাটা কি দেখেন? প্রোগ্রেসিভের উল্টা কি? রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল। মুসলমানরা প্রতিক্রিয়াশীল, দেখেন মেলে কিনা? ধর্ম একটা প্রতিক্রিয়াশীল ধারণা। প্রোগ্রেসিভ ধারণা কি? কমিউনিজম তো প্রোগ্রেসিভ ধারণা। বুঝা গেল? ওকে, তাহলে বারে বারে দেখাচ্ছি এই জন্য যে আধুনিকতা যেখান থেকে আসছে এটা আলাদা লাইন, এই সাম্যের ধারণা দিয়ে শেষ হচ্ছে বা কনসেন্ট্রেট করছে, জমা হচ্ছে। এটা রিপাবলিক রাষ্ট্র মানে সেটাকে সাম্য বানাইতে হবে, নাগরিক অধিকার সবার সমান থাকতে হবে, এই অর্থে সাম্য। কিন্তু কমিউনিস্ট এটাকে বুঝছে আবার সাম্য আমাদের, কিন্তু আবার যে সিরিয়াস, যে বুঝে বেলাইছে, সে বলে না সাম্য আমাদের রাজনীতি না। কেন? আমি নাম বলতেছি না, বহু কমিউনিস্টের বৃদ্ধ বয়স্ক কমিউনিস্ট এই কনফিউশন আছে। দুর্নীতি সে বাংলাদেশের 3 নীতি নিয়ে পক্ষে থাকে, সাম্য, মর্যাদা, ইনসাফ। দেখছো বাংলাদেশে তাজউদ্দিন লিখে গেছিল স্বাধীনতার 3 নীতি, এর পক্ষে কথা বলবে। 3 দিন পরে আবার যখন খেয়াল করে, সাম্য তো আমাদের রাজনীতি না, সাম্য তো কমিউনিস্টদের রাজনীতি না, আবার সাম্য অস্বীকার করা শুরু করবে। আপনারাও খেয়াল করে দেখেন, যখন শিখাই দিবেন, মানে বুঝাই দিবেন যে সাম্য কথাটা কিন্তু পলিটিক্যাল অর্থে, অর্থাৎ অধিকার অর্থে, আপনি যেটা ভাবতেছেন কমিউনিস্টের সেটা না। এটা ফলে প্যারি কমিউনে বেশি লাফান না। প্যারি কমিউনের সাম্য পলিটিক্যাল সাম্য, নাগরিক অধিকার অর্থে সাম্য, এটা কমিউনিস্ট ধারণা না। সো সাম্য এই জন্য অ্যাকচুয়ালি আধুনিকতার সঙ্গে রিলেটেড, প্রগতিশীল শব্দ নয়, এটা পরিষ্কার দুটো আলাদা ধারা। এখন আসেন কেন দুটোকে আলাদা ধারা বলতেছি সেটা একটু পরিষ্কার করি। এতক্ষণ ধরে আমি রেনেসা হ্যাঁ আর না দিয়ে বুঝাইলাম আর কি, বেঙ্গলোর সেটা কেমন করে ঢুকে গেছে ফাঁক দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করলাম আমি। এনিওয়ে, আচ্ছা, যেটা বলতেছিলাম 45 সালের পরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড পরে যখন দুনিয়াটা স্বাধীন হয়ে গেল, দুনিয়াটা স্বাধীন হয়ে যাওয়ার পরে, স্বাধীন হয়ে গেল মানে আর কি কলোনি উঠে গেল আর কি, তাহলে প্রত্যেকটা দেশ স্বাধীন হলো। এইবার ততদিনে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকানদের দূরত্ব তৈরি হচ্ছে। সো ইডিওলজিক্যাল ওয়ার, মানে আমাদের রাজনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি আর ওই রুজবেল্টের আমলের মতন আমরা ভাই রুজবেল্ট দুই বগলে দুইজনের নিয়ে, স্টালিন আর চার্চিলকে দুই বগলে নিয়ে ঘুরে বেড়াবে, সেই দিন গেছে গা। এইটা যখন অবস্থা তৈরি হচ্ছে তখন সোভিয়েত না মানে রাশিয়ানরা বুঝতেছে আমাদেরকে অন্য বয়ান লাগবে, নিয়ে মাঠে নামতে হবে। এখন অন্য বয়ানের সামনে যেটা করবে সেটা তো আসলে দেখছে যে বয়ান নিয়ে এই বিপ্লবটা তারা করছে সেটা তো রিপাবলিক ধারণা, ওটা তো আমার ধারণা না। কেন ওইখানে এখন যাব আমরা? কেন ওইটা রিপাবলিক ধারণাটা কমিউনিস্টের ধারণা না? আমি অনেকবার বলছি, এখন আবার বলতেছি আপনাদেরকে। এতক্ষণ তাহলে বুঝালাম আধুনিকতার ধারণাটা কোত্থেকে আসছে। রুটটা খুব সোজা, রেনেসা, রেনেসা থেকে এনলাইটমেন্ট, এনলাইটমেন্টের বাংলা আলোকিত বলতে পারেন, এনলাইটেন
মেন। এখান থেকে এটা এর পরে হলো রিপাবলিক, হচ্ছে রুটটা কোন ধারণা থেকে কোন ধারণা আসছে। এটারই শেষে যখন পলিটিক্যালি আসলো তখন জিনিসটাকে আমরা বলছি রিপাবলিক। পলিটিক্যালি যখন আসে নাই, কালচারালি আসছে, তখন বলতেছিলাম আমরা ওটাকে আধুনিকতা। তাহলে এই হলো রিপাবলিক আর আধুনিকতার মধ্যে তফাৎ কি? তফাৎ হলো আধুনিকতাটা কালচারাল অর্থে, আর রিপাবলিকটা পলিটিক্যাল রাষ্ট্রের টাইপটা অর্থে। এই হলো দুটোর মধ্যে ফারাক। এবার কালচারালি রিপাবলিক যেটা ওটারই কালচারাল দিকটার নাম হলো আধুনিকতা, এভাবে বলতে পারি আমরা। ঠিক আছে, তো এইটা দিয়ে 45 সালে দেখতেছে যখন মানে সোভিয়েতরা যখন দেখতেছে যে আমাদেরও বয়ান নিয়ে হাজির হইতে হবে বাজারে 1945 সালের পরে, যে এখন আমাদের আমেরিকানদের সাথে লড়তে হবে, তখন দেখছে যে তাদের বয়ানের মধ্যে তো কমিউনিস্ট বয়ান, আর ওদের বয়ানটা তো রিপাবলিক। তারপরে আরো খান কথা আছে, আচ্ছা এটা একটু পরে বলতেছি, এই ধারণাটা আগে নেই আমরা। তাহলে রিপাবলিক কি সোভিয়েত ইউনিয়নের? এখন আপনারা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন, আপনি বলছেন ইউএসএসআর, এটা তো সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত নাম, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এই যে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন নামের মধ্যে আর আছে, তাহলে তো ওটা রিপাবলিক। তোর হলো যে এটা দেখুন শোভা, মানে হলো রিপাবলিক মানে হলো জনগণ। কার্ল মার্ক্সের মাথার ভিতরে জনগণ বলে কোনো ধারণা নাই, একদম লিখে রাখতে পারেন কি কি ধারণা নাই কার্ল মার্ক্সের মাথায়। একদম গোড়ার ধারণা হলো জাস্টিসের ধারণা নাই, কয় কি? আমরা যেটাকে ন্যায় বলি, বাঙালি মুসলমানের ভাষায় যেটা ইনসাফের ধারণা, ইনসাফ। কার্ল মার্ক্সের মাথায় না ইনসাফ না ন্যায় বিচার, কোন বিচার ধারণাটা নেই। প্রমাণ হলো কার্ল মার্ক্স যখন বলে যে শ্রেণী রাষ্ট্র মানেই শ্রেণী রাষ্ট্র, এক শ্রেণী আরেক শ্রেণীকে কোপাবো এবং কোপানোটা জায়েজ, শুধু কোপাবে বলে থেমে যায় নাই, শ্রেণী রাষ্ট্র বলেই থেমে যায় নাই, এক শ্রেণী আরেক শ্রেণীকে কোপায় কাটবে এবং এটা জায়েজ। অর্থাৎ সেখানে নাগরিক বলে কোনো ধারণা নেই, জনগণ বলে কোনো ধারণা নেই, শ্রেণী আছে, শ্রেণী জিন্দাবাদ। আপনি বুঝতে শ্রেণী ক্ষমতা থেকে আমাকে কোপাইছেন, কাজে আমি এখন ক্ষমতা গেলে আপনাকে কোপাবো, এই হচ্ছে নিয়ম, বাংলা কথা। ফলে শ্রেণীর শেষ কথা। তাহলে এবার এখানে বিচার কি? এই জন্য কার্ল মার্ক্সের চিন্তার ভিতরে বিচার ধারণা নাই, রিপাবলিক ধারণা নাই, জনগণের ধারণা নাই বলে। যেখানে জনগণের ধারণা নাই সেখানে আবার রিপাবলিক কি? তাহলে রিপাবলিক কার্ল মার্ক্সের যত লেখা আছে কোথাও এই শব্দটা খুঁজে পাবেন না। এখন পাওয়া খুব সহজ, মার্কস এঙ্গেলস আর্কাইভ বলে যে ওয়েবসাইটটা আছে, ওখানে গিয়ে এক একটা করে আর্টিকেল টাইপ করে নিয়ে আসেন, ডাউনলোড করে নিয়ে আসেন, এরপরে সার্চ দেন। ইয়েতে তো কম্পিউটারে সার্চ দেওয়া তো সহজ, ফাইন্ড দিয়ে সার্চ করেন রিপাবলিক শব্দটা আছে কিনা, দেখেন কোথাও পাইতেন না। তার মানে এই শব্দগুলো কার্ল মার্ক্সের নাই। এই জন্য যেহেতু শ্রেণীর বাইরে উনি কোনো চিন্তা করছেন না, তো বসে আছেন ইংল্যান্ডে, কিন্তু রিপাবলিক রাষ্ট্রের মধ্যে, এবং রিপাবলিক ডেভেলপিং একটা ধারণা। তখন এই ডেভেলপিং ধারণা বিতরণে এই শব্দের প্রতি কোনো আগ্রহ দেখেন নেই উনি। ওনার মাথায় এই যে শ্রেণী ধারণাটা ঢুকছে, এই শ্রেণীর বাইরে উনি কোথাও যাবেন না। শ্রেণী হলো শেষ কথা, শ্রেণী হলো রাষ্ট্র মানে শ্রেণী রাষ্ট্র। আমরা সবাই এটা পইরা, কমিউনিস্টরা পইরা মানে আর দেখছেন আমরা সবচেয়ে জ্ঞানী লোক, আমরা শ্রেণী বুঝতে পারছি, শ্রেণী রাষ্ট্র বুঝালেছি, কিন্তু রাষ্ট্র বুঝার মেথড দিয়েছে আপনি রিপাবলিক ধারণাটা বুঝেন নাই, আসলে এটা তো আপনার ধারণাই না আসলে। ফলে বিচারেরও কোনো ধারণা নাই। তাহলে কার্ল মার্ক্সের চিন্তার মধ্যে কি কি নাই? সবচেয়ে আগে হলো বিচার ধারণা, মানে এটা শেষ, মারবেন কাটবেন শেষ হয়ে যেত। উদাহরণ একটা শব্দ বললেই আপনার বুঝে আলাইবেন, আয়নাঘর। আয়নাঘর কি? আয়নাঘর হলো বাংলাদেশে হাসিনার শ্রেণী ধারণার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। আয়নাঘর মানে কি? আয়নাঘর মানে হলো আমি হইলাম গিয়ে মুক্তিযুদ্ধ শ্রেণী,
আমার শত্রু হলো যাকে লেবেল দিয়ে দিব ও রাজাকার বললে ও রাজাকার। এবার ওকে আমি আয়নাঘরে রাখাটা জায়েজ, মানে কুপায় বুড়িগঙ্গা ফালাই দিলে জায়েজ, ট্রেনের নিচে ফালাই দিলে জায়েজ। এই যা রিপোর্ট বেড়েছে এখন ইয়ের আসান জিয়াউল আহসানের রিপোর্ট বেড়েছে এখন 1080টা খুন করছে এরকম, আয়নাঘর রাখছে এরকম, সব জায়েজ। কেন? জাস্টিফিকেশন কি? পলিটিক্যাল জাস্টিফিকেশনটা কি এর পিছনে? কমিউনিস্টরা কেন মুখে কুলুপ মেরে থাকে এই ব্যাপারে? আজকে আয়নাঘর নিয়ে কত বড় বড় গল্প দিয়ে বেড়ায়, ফাটা হালাইতেছে। এই আয়নাঘর তো আপনাদের বক্তব্যের জন্য, আপনাদের কমিউনিজমের সাফাইয়ের জন্য হয়েছে। আপনারা তো হাসিনার সাফাই দিচ্ছেন শাহবাগ গিয়া। কাউকে রাজাকার বলে ত্যাগ দিলে তাকে আপনি খুন করতে ফেলতে পারেন, ওটার ছাপাই তো শ্রেণী। রাজাকার শ্রেণী বলে কাউকে ট্যাগ দিয়ে দিলে তো হয়ে গেল। আপনি মুক্তিযোদ্ধার শ্রেণী বলে আপনি তো যাকে রাজাকার ট্যাগ দিবেন তাকে তো উপায় কাটতে আলানো তো জায়েজ। সেই জন্য আপনার কাছে জনগণ বলে কোনো ধারণা নেই, এই জন্য বিচার ধারণা নাই। তাহলে কালমাসের ভিতরে কি কি নাই দেখেন, মনে রাখেন, এটা হাতে গুনে লিখে রাখেন, খুব সিরিয়াস ধারণা এগুলা। যে কালমার্ক্সের কাছে তার মানে রিপাবলিক ধারণা, রিপাবলিক মানে হলো জনগণ থাকতে হবে, পাবলিক ধারণা থাকতে হবে। তো পাবলিক ধারণা নাই, শ্রেণী আছে। ওই একই দেখেন কমিউনিস্ট ট্রেড ইউনিয়ন বলে শ্রমিকের অধিকার বলে চিৎকার করবে, আর যেমনি ক্ষমতা যেতে বলে শ্রমিকের অধিকার কি? শ্রমিকের রাষ্ট্র হয়ে গেছে, আবার অধিকার কি? অধিকার তো কমিউনিস্টের রাজনীতি না। তাহলে ট্রেড ইউনিয়নের সময় অধিকার করেছিলেন কেন? ওটা তো আমাদের ক্ষমতা দখলের জন্য করতে হয়েছে। তাহলে এগুলো মনে রাখবেন, অধিকার কমিউনিস্ট ধারণা নয়, জাস্টিস কমিউনিস্ট ধারণা না, কার্ল মার্ক্সের ধারণা না এগুলা। ঠিক আছে? তাইলে এখন কমিউনিস্ট এসে ঢুকলো কি করে 45 সালের পরে আমাদের মতন দেশে এসে ঢুকে গেল কেমন? এইখানে একটা বয়ানের চুরি করছে তারা। এই বয়ানের চুরিটা হলো প্রগতিশীলতা। সরাসরি কমিউনিস্ট বলে নাই তারা নিজেদেরকে, এই নতুন ধারণা আছে প্রগতিশীলতা, প্রগ্রেসিভ আমরা। আর সাথে যে বেঙ্গলের ব্যাখ্যা তো আছেই, দাড়ি টুপি পশ্চাৎপদ। আমরা তো কমিউনিস্ট, প্রগতিশীল, ওরা প্রতিক্রিয়াশীল। দেখেন বয়ান বানাচ্ছে কি করে, যাবে না ভাব ধরতেছে ওরাই আধুনিক, আধুনিক কিন্তু ওটা আবার রাখবে ঠিক, কিন্তু আধুনিকতার রুট যে রেনেসার মধ্যে, না না ওটা তো বলাই যাবে না, জানেই না জানে ওটা বাম, আসলেই জানে না অনেকে। আর রেনেসা বলতে আবার বেঙ্গল রেনেসা বুঝে, ইটালি রেনেসা বুঝবে না, জানেই না ওটা কাবো। যেটার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি বারে বারে, আমি এটা যখন ইয়েতে দিব, আমি শেয়ার দিব যখন, তখন আমি ফেসবুকে দিয়ে দেবো, আমার ওই লেখার লিঙ্কটা দিয়ে দেবো, রেনেসার কথাটা কোথায় লেখা আছে। ও আরো বলে দিই, আসলে রেনেসার লেখাটা লিখেছিলাম, হাত পাকা আছে না, হাত, ওদের ছাত্র সংগঠনের প্রত্যেক বছরের ডিসেম্বরে ওদের সম্মেলন হয়, সম্মেলনের সময় একটা ইয়ে বাড়ে, সংকলন বেড়ে, ওই সংকলনে আমার এই লেখা নেওয়ার জন্য তারা একদম মানে চাপটা ধরছে, ফলে ওদের চাপাচাপির ঠেলায় আমার লেখাটা হয়ে গেছে। ওখানে লেখাটা লিখছিলাম, প্রথম ছাপা হয়েছিল ওখানে, পরে আমি অন্যান্য জায়গায় এটা দিচ্ছি করে আর কি। আসলে সো ওখানকার লেখাটা আমি লিঙ্কগুলো আমার ওয়েবসাইট থেকে আমি দিয়ে দেবো আমি। সো যে কথা বলতেছিলাম আসলে, যে তার মানে আধুনিকতা শব্দটা কেড়ে নিছে, আধুনিকতার উৎস কোথায় এগুলা হদিস দেয় না, আর নিজেদেরকে হাজির করতেছে তারা প্রগতিশীল বলে। আর কি, এটা হলো পচাগলা সমাজ, ক্যাপিটালিজম, আমেরিকান এই যে সাম্রাজ্যবাদ, এই যে ব্যাখ্যাগুলো আনতেছে তাদের। আর আস্তে আস্তে এই রিপাবলিক ধারণা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, গায়েব করে দিচ্ছে, রিপাবলিক বলে কিছুই নেই জানো, এমন একটা ভাব। কি আছে তাইলে? প্রগতিশীলতা আছে। সমস্ত ইউনিভার্সিটিতে দেখেন যতগুলো সোশ্যোলজিক্যাল সাবজেক্ট আছে, কোন দিক থেকে সোশ্যোলজিটা পড়াইছে, মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে? প্রগ্রেসিভ দৃষ্টিভঙ্গি থেকে। পুরা ইন্ডিয়াতে সবচেয়ে জ্ঞানী মানি ইউনিভার্সিটি মনে করা হয় জওহরলাল ইউনিভার্সিটি থেকে, দিল্লির। কেন? এটা প্রগ্রেসিভ, টিচাররা সব প্রগ্রেসিভ। দেখেন ইন্ডিয়াতে সর্বোচ্চ জ্ঞানের জায়গা হচ্ছে প্রগ্রেসিভনেস।
প্রোগ্রেসিভ রিপাবলিকই বুঝে না, এটাকে খবর না, জানো না দুটো যে আলাদা করে, এই যে শব্দটা ইউজ করছে আলাদা ধারার চিন্তা, এটা কমপ্লিটলি দুটো আলাদা ধারার চিন্তা। কার্ল মার্কসের চিন্তা থেকে বাচ্চা পয়দা করছে প্রগতিশীলতা। কার্ল মার্কসের মধ্যে রিপাবলিক ধারণা নাই, কার্ল মার্কসের ভিতরে রেনেসাঁ ধারণা নাই, এনলাইটেনমেন্টের ধারণা নাই, বিচার ধারণা নাই, ইনসাফ ধারণা নাই, শ্রেণী ধারণা আছে। সো এই জন্য আধুনিকতা তো কার্ল মার্কসের শব্দ নয়, কিন্তু আমরা দুটাকে মাখায় কেমন প্লেস করছি খেয়াল করে দেখেন। দেখেন নেহরুকে বলা হচ্ছে সে নাকি কোন ইয়ে ছিল, সমাজতন্ত্রী ছিল, কিন্তু এটা বলা হচ্ছে ইকোনমিক সেন্সে রাষ্ট্র, ও তো একই পার্লামেন্টারি সিস্টেম না, তো ওইটা পার্লামেন্টারি সিস্টেমটা কি, এটা রিপাবলিকের পার্ট না। ইন্ডিয়ার নাম, ইন্ডিয়ার ফর্মাল নাম কি, ওরা হিন্দিতে বলে সাধারণতন্ত্রা, সাধারণতন্ত্রটা রিপাবলিক। আমরা যেটাকে বলি যে পিপুলস রিপাবলিক অফ বাংলা, গণপ্রজাতন্ত্রী বলি না, গণপ্রজাতন্ত্রী হিন্দি করছে ওরা সাধারণতন্ত্র। সো ইন্ডিয়া ইজ এ সাধারণতন্ত্র, রিপাবলিক রাষ্ট্র, কিন্তু তাকে আবার তারা সাজাইতেছে গায়ে ট্যাগ লাগাই দিয়া। নেহরু কিন্তু খুব কম ইয়া, বুঝছো না, সমাজতন্ত্রী। সে এইটা দিয়া এই কনফিউশনটা তৈরি করে রাখতেছে। দেখেন আপনি স্টেটের স্ট্রাকচার দেখেন, আর লাগা রাখছে ঠিকই, কিন্তু রিপাবলিকের তো চিন্তা না, এটা তো মার্কসের চিন্তা। লেনিন রাষ্ট্র আর বলতে আর এর কোনো মাহাত্ম নাই, কোনো গুরুত্ব নাই। রিপাবলিকের সাথে সোভিয়েত রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। চীনের পিআরসি নাম দিলেও ওটার আর কোনো ইয়ে নাই, কোনো ইম্প্যাক্ট নাই, ওটা তো রিপাবলিক রাষ্ট্র না, ওটা শ্রেণী রাষ্ট্র। এগুলো সব বিচার ধারণা এখানে নাই, কিন্তু এগুলোকে এই যে প্রোগ্রেসিভ বলে চালাই দিতেছে। তাহলে আসলে দুটো আলাদা ধারার চিন্তা। আর 45-এর পরে তারা এই নতুন বয়ানটা বানাচ্ছে খাপ খাওয়ায়। আমি আরেকদিন বোধহয় একটা বলেছি আরেকটা আলোচনায় যে হোয়াট ইজ জাতি আর জাতীয়তাবাদ, দুটা কি একই কথা? জাতির ইংরেজি হলো নেশন, বা নেশন শব্দটার বাংলা করেছি জাতি, আর জাতীয়তাবাদ ন্যাশনালিজম, এই দুটো আলাদা শব্দ কেন? বেঙ্গল ন্যাশনালিজম, নেশন আর ন্যাশনালিজম এক শব্দ না, কিন্তু এটাও একটা কমিউনিজমের ভান, দুটো যেন একই কথা। এই নেশন কথাটা আসছে আধুনিকতার অংশ হিসেবে, আর ন্যাশনালিজম আসছে এই কমিউনিস্টদের শয়তানি। বাংলাদেশের 4 নীতি দেখেন আপনি কি কি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ন্যাশনালিজম আর সেকুলারিজম হয়েছে। এবার এটা পুরাটাই হলো প্রগতিশীলতার জায়গা থেকে আইছে। আচ্ছা, নেশন আর ন্যাশনালিজম এক না, তার প্রমাণ দিই আপনাদেরকে একটা। আমি আগেও বলেছি, আবার মনে করে দিই আপনাদেরকে। প্রফেসর আব্দুর রাজ্জাক, অনেকে চিনছে, অনেক ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি এই বলে তার একটা বই আছে, বাংলা অনুবাদ করে ছাপা হয়েছে। আচ্ছা, বইটা কিনবেন, পড়বেন, সবই করেন, কিন্তু দয়া করে ওই ভিতরে শুরুর দিকে যেই সব মাতবরদের ভূমিকা টভূমিকা লেখা আছে, পরিচিতি দেওয়া আছে, যেমন মনে করেন রেমন সামানের এখনকার বউজে, তারও একটা পরিচিতি আছে। এরা সব দাবি করে তারা নাকি রেমন সামাই প্রফেসর আব্দুর রাজ্জাকের স্টুডেন্ট ছিল। আচ্ছা, বলুক, অসুবিধা নেই, কিন্তু প্রফেসর আব্দুর রাজ্জাক জীবনে কখনো জাতীয়তাবাদ কথাটা বলে নাই। সারা জীবন বলছেন নেশন, 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 নেশন স্টেট, নেশনের উন্নতি, নেশনের পরিকল্পনা, নেশনের শিক্ষা ব্যবস্থা, এই ছিল তার ল্যাঙ্গুয়েজ। তাই প্রমাণ হলো এই যে প্রফেসর আব্দুর রাজ্জাক জীবনে কখনো ন্যাশনালিজম শব্দ ইউজ করে নাই। কেন? উনি ইংল্যান্ডে পিএইচডি করে করতে গেছিলেন, পিএইচডি শিক্ষক মারা গেছে, পরে শেষ হয়নি জিনিসটা, হোয়াট এভার সাবধান। সো উনি ইংল্যান্ড থেকে আসতেছেন, এবং ওখান থেকেই যে উনি নেশন বলা শুরু করছেন।
ওটি তো ওনার আছে, উনি তো কমিউনিস্ট না, যদিও উনি হাজারো কমিউনিস্টের গুরু, রেহমান গুরু, আনিসুজ্জামানেরও গুরু, যে ইন্ডিয়া থেকে সরকারি পদক নিয়ে আইছে। তো বহু লোকের গুরু হলো সে, কমিউনিস্টরা তাকে গুরু মানে, এটা মজার কথা না? তো এই লোকটা তো জীবনে কখনো নেশনের বাইরে কোনো শব্দ ইউজ করে নাই। নেশন স্টেট কেন সে বারে বারে বলতে গেছে? এই নেশন স্টেটটাই তো আসলে রিপাবলিক। এখন একটু সময় আসছে বোধহয় এই কথাটা বলে ফেলার, এখন এটা ভালো সময়। এটা সময়টা হলো 1945 সালের পরে। তাহলে আমি একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে 1650 যদি আমি দেখি ক্রোমওয়েলের বিপ্লব, তাহলে এই বিপ্লবটা ক্রোমওয়েলের বিপ্লবের পরিণতিতে রিপাবলিক আসতেছে, রাইট? ইংল্যান্ডের চেপে বসতেছে। এটা 1945 সালেও আমরা দেখতেছি যে আসলে এই রিপাবলিকান ধারণাটাই ডমিনেট করছে। ক্লিয়ার? অর্থাৎ কমিউনিস্টদের শাসনে সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হয় নাই। সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হচ্ছে রুজভেল্টের হাতে। রুজভেল্ট ইজ আমেরিকান প্রেসিডেন্ট, পুরা যুদ্ধের খরচ সে একা দিচ্ছে, এবং সে একটা রিপাবলিকান রাষ্ট্রের প্রেসিডেন্ট। সো রিপাবলিকান ধারণার চিন্তাটাই ডমিনেট করেছে আসলে। ক্লিয়ার? খালি একটা জিনিস বাকি আছে। তাহলে এই যে এই পুরো সময়কালটা রাষ্ট্র সম্পর্কে বলা হতো, রিপাবলিক রাষ্ট্রকে বলা হতো নেশন স্টেট। কেন? এটা অনেকেই খেয়াল করে না। যেমন জাতিসংঘ, ইউনাইটেড নেশন, এই যে নেশন, খেয়াল করে দেখেন। তার মানে ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ কল্পনাটা আছে, ও রাষ্ট্র, রিপাবলিকান রাষ্ট্র মানে তো নেশন স্টেট। মানে হলো নেশন মানে হলো যে এথনিক পরিচয়টা যেখানে ল্যাপটাই থাকে রাষ্ট্রের নামের মধ্যে। এথনিক মানে একই সঙ্গে ভাষায় ভিত্তিক হতে পারে, ধর্মভিত্তিক হতে পারে। হিন্দুদের রাষ্ট্র, মুসলমানদের রিপাবলিক রাষ্ট্র হতে পারে। বুঝবেন কেমনে? যদি বলে ইসলামী রাষ্ট্র, তাহলে বুঝুন না, এটা রিপাবলিক না, এবং ওটা আসলে রাষ্ট্র কি না তাও বলা যাবে না। রাষ্ট্র শব্দটা রিপাবলিকের সাথে জড়িত। যে রিপাবলিক সেই একমাত্র রাষ্ট্র শব্দ ইউজ করতে পারে। কাজে ইসলামী রাষ্ট্র এটা সোনার পাথর বাটি হয়ে গেছে আর কি। আর মুসলমান রাষ্ট্র, ইয়াস, হতে পারে। মুসলমান রিপাবলিক রাষ্ট্র হতে পারে। মানে মুসলমানদের অ্যাডিশনাল পরিচয়, মূল পরিচয় ওটা রিপাবলিক রাষ্ট্র। ঠিক যেরকম ভাবে প্রথম যে 47-এর পাকিস্তান, সেই পাকিস্তানের নাম হলো ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান। এই যে ইসলামিকটা জাস্ট নামের সজ্জা, স্পেসিফিক কোনো মিন করে না। রাষ্ট্রের ক্যারেক্টার কি? এটা রিপাবলিক রাষ্ট্র, জনগণের রাষ্ট্র, জনগণের ভোটে নির্বাচন, জনগণের ক্ষমতার উৎস, রাষ্ট্রের ক্ষমতা, শাসকের ক্ষমতার উৎস কি? জনগণ। হচ্ছে রিপাবলিকের বৈশিষ্ট্য। সো কিন্তু ওইটা আবার রিপাবলিকের জন্য, এটা আবার নেশন স্টেট, ওই জন্য সামনে একটা শব্দ লেখা আছে, ইসলামী রাষ্ট্র। ঠিক আছে? খ্রিস্টান স্টেট বলতে পারেন আপনি, খ্রিস্টান রিপাবলিক চালু আছে। এগুলো হচ্ছে নেশন স্টেটের ধরন। এইবার আসেন, এত কথা বলার পিছনে যে মূল শব্দ, মূল যে পয়েন্ট আছে আমার, সেটা 1950 সালে এইবার এই নেশন স্টেট গুলোর ভিতরে একটা ব্যাপক চেঞ্জ আসে। কোথায়? অনলি ইউরোপে, কোথাও আর কোথাও না। আমেরিকাতে বলেছি ও আগে থাকতে শুরু থেকে ফেডারেল রিপাবলিক হয়ে বসে আছে, ফলে ও নেশন কিনা এটা ইম্পর্টেন্ট না। খেয়াল করে দেখেন, যদিও আমেরিকান প্রেসিডেন্টের সময় বলে ফেলে আওয়ার নেশন, কিন্তু ওটা কি নেশন স্টেট বলার কোনো মানে হয় না। সবাই হলো আগে ছিল ব্রিটিশ, তো এথনিক্যালি তারা তো ব্রিটিশ না, সরি, এথনিক্যালি ব্রিটিশ হলেও তারা আমেরিকান সিটিজেন। এমনিতেই তারিখ উল্টা করে লেখে, আমরা আগে ডেট দিই, পরে মাস দিই, তারপরে সাল দিই। ওরা বলছে না, আমরা ব্রিটিশ না, আমরা ডিজোন করতেছি, এই জন্য উল্টা করে লেখে। ট্রাক আর লরির মধ্যে যে ফারাক, মানে প্রত্যেকটা শব্দের ভিতরে দেখবেন যে ব্রিটিশ ইংলিশ, ইউএস ইংলিশ বলে ভাগ হয়ে গেছে। এটা পুরা ডিজোন করতেছে তারা, এটা যে তারা ব্রিটিশ, এথনিক দিক থেকে তারা ব্রিটিশ, মেইনলি ব্রিটিশ, কিন্তু তারা অস্বীকার করতেছে। এই জন্য নেশন কথাটা ওখানে খুব পরিচিত। ওকে, তাহলে মূল জায়গাটা, পরিচিত জায়গা হলো ইউরোপ, হলো আড্ডা।
ওর সেন্টার জায়গাটা হলো নেশন ধারণার সেন্টার হলো আসলে ইউরোপ। কেন? রিপাবলিক ধারণাটাও ইউরোপের, সেই জন্য। আরও বলেছে মোর স্পেসিফিক্যালি ব্রিটিশ এই যে ক্রমলয়ের বিপ্লবের কথা দিয়ে শুরু হয়েছে বলছি আমি, এটা তো ব্রিটিশদের বিপ্লব আসলে। তাহলে ব্রিটিশ রিপাবলিকটা আগে, সবার আগে রিপাবলিক হয়েছে। কিন্তু এরাই এবার এসে বলতেছে রিপাবলিক রাষ্ট্রটা, এটা নেশন বেসড রিপাবলিক রাষ্ট্রটা ভুল। কেন? এই জন্য 1950 সালে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে 39টা হোল ইউরোপের 49টা দেশ পার্টিসিপেট করেছিল। কেন পার্টিসিপেট করেছিল? এই অত্যাচারে পলিটিক্যাল পার্টির লিডাররা তার পাবলিকের সামনে গিয়ে দাঁড়াইতে পারতেছে না। কেন? কি সমস্যা? সমস্যা হলো হিটলার এই নেশনের ভিত্তিতে জব করে দিয়েছে ইহুদিদেরকে। আমরা হইলাম নেশন শ্রেষ্ঠ, আমরা হইলাম জার্মানি, আমাদের চোখ নীল, মানে সবাই দেখবেন যে নিজেদেরকে উন্নত থেকে আলাদা। শেখ মুজিব ও পদ্মা মেঘনা যমুনার শেখ মুজিব, মানে এই কথা মানে কি আসলে? পদ্মা মেঘনা যমুনার শেখ মুজিব। তার দেশে কি নদী নাই? না, ও দেশে তো পদ্মা নাই, ও দেশ যমুনা নাই। আরে ভাই, ও দেশের নদী ও দেশের নাম হবে, আর একটা নাম হবে, এটা তো স্বাভাবিক। আর সব জায়গায় একই পদ্মা থাকবে নাকি? তাই না? এইটা দিয়ে ভাব ধরতে যে সে আলাদা, শ্রেষ্ঠ। এই জন্য নেশন কথার ভিতরে লুকায় আছে শ্রেষ্ঠত্ববোধ। এই শ্রেষ্ঠত্ববোধ যদি ধর্মীয় শ্রেষ্ঠত্ববোধ হয় তাহলে তো কাইছে। আমরা হিন্দুরা বেটার, মুসলমান হচ্ছে, আমরা মুসলমানরা বেটার, শ্রেষ্ঠ। তো হিটলারও সেই কাজ করছে, কইরা এইবার ইহুদিদের ধরে জব করে দিচ্ছে। খুঁজে খুঁজে বাইর করছে যতগুলা দেশে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় যতগুলা দেশে নিয়ে গেছিল নিজের সৈন্য, সেইখানে যদি কোনো ইহুদি শেল্টার পাইছে একেবারে কোপাই কেটে সবার মেরে শেষ করে দিচ্ছে। এইটার পরে এইবার 45-এর পরে যখন যুদ্ধ থেমে গেছে, এইবার তার জনগণ ঠিক করতেছে, ভাই তোমার না আমাদের জাতি বানাইছো, হ্যাঁ, তো তোমরা এরকম জাত শ্রেষ্ঠ বলে যাই মারবা না, তোমরা যে হিটলার হইবা না গ্যারান্টি কি? পড়ছো বিপদে। তোমরাও জাতি রাষ্ট্র করছো, এখনো করতেছো, হিটলারও জাতি রাষ্ট্র করছো। তাহলে হিটলার, তোমরা যে হিটলার হয়ে যাইবা না গ্যারান্টি কি? শ্রেষ্ঠত্ব বোধ তোমাদের ভিতরে আসবে না, বুঝবো কেমনি? এই প্রশ্নের উত্তর দিতে না পেরে কান জ্বালাপালা হয়ে গেছে। নিজেদেরকে ওর থেকে আলাদা করতে হবে তো, তারা যে হিটলার না এটা প্রমাণ করতে হবে তো। এই জন্য নেশন স্টেট ধারণাটা তারা ত্যাগ করছে। এই কনফারেন্সটা ছিল এটাই। এটা আপনারা ইন্টারনেটে সার্চ দেবেন, কাউন্সিল অফ ইউরোপ, কাউন্সিল অফ ইউরোপ, COE এই বলে সার্চ দিবেন। কাউন্সিল অফ ইউরোপের সম্মেলন হয়েছিল 1950 সালে। এইটারই রেজলিউশন হলো আমরা নো মোর নেশন স্টেট। তাহলে কি স্টেট? আমরা এখন অধিকার ভিত্তিক রাষ্ট্র হয়ে যাব, নাগরিক মাত্রের সমান অধিকার। ওই যে সাম্য কথাটা রিয়েলি মিনিংফুলি এখন হাজির হয়েছে। এতে সহজ হয়ে গেল, যেমন দেখেন যে একই রাষ্ট্রের ভিতরে অসংখ্য এথনিক গোষ্ঠী থাকতে পারে। সাঁওতাল আছে, গারোরা আছে, পাহাড়িরা আছে, কিছু এসে যেন সবাই বাংলাদেশি। এটার মানে হলো এটা অধিকার ভিত্তিক রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু যখন আমরা বাঙালি, এই যে শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদ যখন করবেন, তখন তো আপনি এবার পাহাড়িদেরকে জব দেবেন, সাঁওতালের তোরা পশ্চাৎপদ, তোদের কি আবার? তো খবর ভালো যে আমরা তো হিটলার হয়ে যাই না, জব দিয়ে দিই। তাহলে এই জন্যই সম্মেলনটা হয়েছিল। এই সম্মেলনের যে রেজলিউশন, সেইটাই 53 সাল থেকে তারা বাস্তবায়ন করে, 1953। এইটা আলাদা করে তাদের একটা হিউম্যান রাইট সম্মেলন, ওইটা বলা যায়। ইউএন এর হিউম্যান রাইট 1948 সালের, খেয়াল করে দেখেন টাইমগুলো মিলান। এটা সত্ত্বেও সেখানে পার্টিসিপেট করছে, কিন্তু তার সত্ত্বেও তারা 1950 সালে নিজেদের একটা হিউম্যান রাইট বেজ রাষ্ট্র বানাইতে হবে, এখন নেশন স্টেট বাদ দিতে হবে, এই চিন্তাগুলো এসে যাচ্ছে। সো ইউরোপ নেশন স্টেটের জন্মভূমি হলেও, ইউরোপ রিপাবলিকান রাষ্ট্রের জন্মভূমি হলেও, এই 50 সালে এসে হিটলারের পাপ থেকে দূর হওয়ার জন্য, নিজেদেরকে আলাদা করার জন্য, এইবার তারা
অধিকার ভিত্তিক রাষ্ট্রের কথা বলছে, এবং এরপর থেকে কেউ আর নেশন স্টেট না, অফিসিয়ালি অন্তত। কিন্তু এইটা সুযোগ নিচ্ছে আমাদের প্রগতিশীল ভাইরা। শেখ মুজিব চেলারা, কনসপার্টিরা বাঙালি জাতীয়তাবাদ করতে হবে, আবার বলে যে আমরা তো প্রগতিশীল, বুঝো না? হ্যাঁ, ওদিকে ক্রেডিট লইতেছেন প্রগতিশীল, আর এই যে যখন এই জন্য নেশন স্টেট আর বলতো যে লোকটা প্রফেসর আব্দুল রাজ্জাক, তাকে কমিউনিস্টদের অত্যাচারে, আমি ঢাকায় আসছি 79 সালে, আমি শুনছি সবচেয়ে বিখ্যাত কমিউনিস্ট গুলা বলছে আরে উনি তো মুসলিম লীগার। প্রফেসর আব্দুল রাজ্জাককে বলতেছে মুসলিম লীগার। তাহলে উনি যদি মুসলিম লীগার হয়, তাহলে রেহমান সোমান কেমনে কমিউনিস্ট হয়? রেহমান সোমান আমাদের আমদ ছাপা, আমাদের আনিসুজ্জামান তার ছাত্র বলতেছে, রেহমান সোমান এখনকার বউ তার ছাত্রী বলতেছে। তাহলে উনি তো মুসলিম লীগার। খুব খারাপ জিনিস তো মুসলিম লীগার, নেশন করার পর খুব খারাপ জিনিস। তাহলে এইবার কমিউনিস্ট কন্ট্রাডিকশনটা আপনারা মিটাই দিয়ে দেখান আমাদেরকে। তো যে লোকটা নেশন স্টেট বলতো, তার কাছ থেকে জাতি শব্দটা কেড়ে নিয়েছেন, নিয়ে এখন জাতীয়তাবাদ বানাইছেন। প্রগতিশীল কালবার দেখছেন এবার? চিনবেন কেমনে? যে বলবে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই বুঝছেন এবার কমিউনিস্টদের ফেরে পড়ছে। জাতি বলতো না, জাতি তো বলতেছে না, সে তো বলতেছে জাতীয়তাবাদ। সো জাতীয়তাবাদ বলে কোন জিনিস, ন্যাশনালিজম বলে কিছু না, নেশন আছে। ন্যাশনালিজম ধারণাটা প্রগতিশীল কমিউনিস্টদের আবিষ্কার, এবং এইটা এই আধুনিকতার গড়ানার শব্দ না, ওই ধারার বক্তব্য না, এটা চিন্তা না, এটা ফলে মাখায়েন না। এখন থেকে সতর্ক হন। যে লোকটা বলবে যে নেশন, বুঝবেন যে এ কমিউনিস্ট না অন্তত। আর যে ছুপা কমিউনিস্ট, সে বলবে জাতীয়তাবাদ, আমাদের জাতীয়তাবাদী হইতে হবে। জাতীয়তাবাদ তো রাজনীতি না, ও তো জাতীয় বিশ্বাস করে না, ও তো শ্রেণী বিশ্বাস করে। এক শ্রেণী আর শ্রেণীকে কোপায় কাটবে, শ্রেণীর রাষ্ট্র, এইসব তো তার চিন্তা। তাহলে জাতীয়তাবাদ শব্দটাও তো তার ছুপানো, একটা নিজেদের আইডেন্টিটি ছুপানো। কেন? ওই যে বলেছি 45 সালের পরে তাদেরকে আমেরিকার সাথে লড়তে হবে, বাংলাদেশে এটা পপুলার দল হইতে হবে। তাহলে ওইটাকে সাম্রাজ্যবাদ বলতেছে, শব্দগুলা কেটে ছেটে নিয়ে নিজের মতন করে মানে করতেছে। আর আলটিমেটলি শব্দটা আছে প্রগতিশীলতা। বাংলাদেশে আছে, মানে পূর্ব পাকিস্তানে আছে, জমিদারি উচ্ছেদ করার কারণে ক্ষুব্ধ হিন্দুরা, কালচারালি যারা জমিদারি চিন্তার ক্যারিয়ার বহনকারী, এটা তো কালচারাল হেজিমনিটা তো জমিদারি চিন্তা। মুসলমানদের শিক্ষা দিয়ে ছাড়বো, কালচারালি আমরা শ্রেষ্ঠ বলছিলাম না, এই জন্য বারবার মার, এই তুই মুসলমান কি বলছিস, তুই আগে হিন্দু ছিলি না, কাজে হিন্দুত্ব শ্রেষ্ঠ, এই বয়ান দিয়ে চলতেছে। আর এইসব প্রগতিশীলতার আধুনিকতার শব্দ ইউজ করছে আবার এই অর্থে যে আধুনিক শার্ট পরছে, কিন্তু ফ্যাশনেবল শার্ট পরছে, এটা আধুনিক। আধুনিক শব্দটার মানেটাকে ছোট করে নিচ্ছে। আধুনিকতা মানে এটা না, আধুনিকতা বুঝতে গেলে আপনাকে রেনেসাঁ বুঝতে হবে, এনলাইটমেন্ট বুঝতে হবে, রিপাবলিক বুঝতে হবে, ওই ঘরানার শব্দ হলো আধুনিকতা। এটা আপনি খায়া ফেলাইছেন কমিউনিস্ট হয়ে। কমিউনিস্ট মাত্র আধুনিক হবে না, আরে কি বলেন, ধর্মকোপায় আসছে, এর তো ভালো আবদ্ধ আধুনিক আর কে আছে? হ্যাঁ, হেভি মজা না? তার দেখছেন, দেখলে মনে হয় যেন একই শব্দ বলতেছি আমি আসলে। এই জন্য বলেছি এটা ঘরানা আলাদা, আলাদা ধারা, আলাদা চিন্তাধারার তো এটা আসলে। আর এটা শুরু হয়েছে কখন? 45-এর আশপাশের সময়, যখন তাদেরকে পাল্টা বয়ান আনতে হবে আমেরিকার দিক থেকে, তখন এই প্রগতিশীলতা নাম দিয়ে তারা আধুনিকতা, রেনেসাঁ, রিপাবলিকের ধারণা বিরোধিতা করতে আসছে। এর চেয়ে অরিজিনাল। তাহলে শেষ কথা হলো যে এরা আলাদা ধারা চিন্তা। থ্যাংক ইউ।